লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ম্যাগি কিউলা তার ডার্ক ডিসেবলদের সাহায্যে তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন তারাও তাদের সাথে ফাইট শুরু করে দেয়। তখনই সেখানে লাক চলে আসে, আর এরই সাথে লাক আর গাজা মিলে ম্যাগি কিউলা পর্যন্ত যাওয়ার একটা রাস্তা ক্রিয়েট করে দেয়। আর এরই সাথে নোভেলও তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এটাও তাকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। তখনই সেখানে ক্যাপ্টেন নোজেল চলে আসে, আর এরই সাথে নোভেল ক্যাপ্টেন নোজেলের সাহায্যে ম্যাগি কিউলার উপর ফাইনাল অ্যাটাক করে তার চ্যাপ্টার সেখানেই ক্লোজ করে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই লোলো পেজকার উপর থেকে তার কার্স চলে গেছে। তখনই আস্থা নোভেলের কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এরকমটা কেন করেছো? আজ নোভেল আস্থাকে অনেকদিন পর দেখেছে, এরই জন্য সে অনেক বেশি এক্সাইটেড হয়ে আছে। এরই জন্য সে এখানে কিছুই বলতে পারছিল না। আর যখনই আস্থা তার কাছে চলে আসে, তখনই সে তার মুখে ঘুষি মেরে তাকে উড়িয়ে দেয়। আর এরই সাথে আমরা দেখতে পারি নোজেলের কার্সও ব্রেক হয়ে গেছে। এরই জন্য সে এখন তার মায়ের সম্পর্কে নোভেলের সাথে কথা বলতে পারবে, কিন্তু সে এই বিষয়ে কিভাবে কথা শুরু করবে এটাই বুঝতে পারছিল না। তখনই আমরা ক্যাপ্টেন রিল আর ক্যাপ্টেন শার্লেটকে দেখতে পাই। এখানে ক্যাপ্টেন রিলের ম্যাজিক প্রায় শেষ হয়ে এসেছে, আর ওনার ম্যাজিক শেষ হওয়ার সাথে সাথেই তাদের উপর সেই ফাইটের ইফেক্ট শুরু হয়ে যাবে। কিন্তু তিনি এখনো ওনার মাস্টারপিস ক্রিয়েট করতে পারেনি। এর জন্য সে এখানে ক্যাপ্টেন শার্লেটের কাছে ক্ষমা চায়। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট বলে, না, এখানে তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমার জন্যই আমি এখানে ফাইট করতে পেরেছি। আর এই কথাটা মাথায় রেখো যে আমরা এখনো এখানে মরতে পারবো না। তখনই আমরা দেখতে পারি সেখানে গাজা ধীরে ধীরে লোলো পেজকার কাছে আসছে। আর এরই সাথে সে বলে, কুইন লোলো পেজকা, আমার এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগছে যে আপনি এখনো সেফ আছেন। এটা বলতে বলতেই সে নিচে পড়ে যায়। আর এরই সাথে সেখানে ক্যাপ্টেন রিল আর ক্যাপ্টেন শার্লেটও নিচে পড়ে যায়, কারণ এখানে ক্যাপ্টেন রিলের ম্যাজিক পুরোপুরি শেষ হয়ে গেছে। এটা দেখেই কুইন লোলো পেজকা সেখানে তার ওয়াটার রিকভারি ম্যাজিক ইউজ করে, কিন্তু এই সময় এই স্পেল তাদের উপর কোনো কাজই করছিল না, কারণ এখানে তাদের ইনজুরি অনেক বেশি ছিল। আর এরই সাথে এখানে আস্থার ডিমন্ড ডিস্ট্রয়ার সর্ডও তাদের এই ইনজুরির উপর কিছুই করতে পারবে না। এইসব দেখে নোবেল বলে, তারা এখানে অনেক ভালো কাজ করেছে, আর আমরা এখানে তাদেরকে এভাবেই মরতে দিতে পারি না। তখনই সেখানে আস্থার পেছন দিয়ে ন্যাস চলে আসে আর বলে, আমরা এই সময় এখানে কিছুই করতে পারবো না। আমরা এখানে একটা সুপ্রিম ডেভিলকে হারিয়েছি, তাই আমাদের এখানে খুশি হওয়া দরকার। কিন্তু হ্যাঁ, তুমি এখানে ঠিক বলেছ যে আমরা এখানে তাদেরকে এভাবেই মরতে দিতে পারি না, আর এখানে এরকম একজন আছে যে এরকমটা করতে পারবে। এটা বলা মাত্রই সেখানে মিমোসা চলে আসে, আর এরই সাথে সে সেখানে তার ফ্লাওয়ার প্রিন্সেস লুটোপিয়া ইউজ করে তাদের সবাইকে একসাথেই হিল করে দেয়। এখানে মিমোসার হিলিং ম্যাজিক অনেক বেশি ছিল। এই সব কিছু দেখে আস্থা আর লোলো পেজকা তার তারিফ করতে শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পারি লোলো পেজকা গাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কারণ সে এখানে তার সাথে এত বেশি খারাপ করার পরও সে তার সাপোর্টে ছিল। এইসব শুনে গাজা বলে, এটা তো কিছুই ছিল না, আমি তো এখানে শুধু আমার ডিউটি পালন করছিলাম একটা স্পিরিট গার্ডিয়ান রূপে। এইসব দেখে নোবেল বলে, তোমাদের কাছে কি এখানে বলার মতো আর কিছুই নেই? এটা শোনা মাত্রই গাজা সেখানে বলে ওঠে, লোলো পেজকা, আমি তোমাকে ভালোবাসি। এটা শোনা মাত্রই সেখানে যতগুলো পার্সন ছিল তারা সবাই একেবারে শক হয়ে যায়। তখন গাজা বলে, এটা আমি আপনাকে আমাদের কুইন হিসেবে বলিনি, এটা আমি তোমাকে অ্যাজ এ ওমেন হিসেবে বলেছি। আমি তোমাকে নিয়ে এরকমটাই ফিল করি। এটা শোনা মাত্রই লোলো পেজকা সেখানে ব্লাশ করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে সেখানে কোনো কিছুই ঠিক করে বলতে পারছিল না, কিন্তু সেখানে গাজা একেবারেই নর্মাল ছিল। আর এরই সাথে সে বলে, আমি কি এখানে ভুল কিছু বলেছি? তখনই সেখানে ওয়াটার স্পিরিট বলে, লোলো পেজকা শুধু আমার, কিন্তু যেহেতু এই পার্সন তুমি, সেহেতু এটা ঠিক আছে। তখন সেখানে তারা এভাবেই কথা বলছিল। তখনই আমরা সেখানে ক্যাপ্টেন নোজেলকে দেখতে পাই। তিনি বলে, এটা সত্যি অনেক বেশি ইরিটেটিং, কিন্তু এখানে নোবেল শুধু তার জন্যই আজ এত বেশি স্ট্রং হতে পেরেছে, তাই এখন আমাদেরকে যে করেই হোক ইয়ামিকে বাঁচাতেই হবে। তখন নাজ বলে, আমরা এখানে অলরেডি ডার্ক ট্রাইডের দুটো মেম্বারকে হারিয়ে দিয়েছি, এখন শুধু একজনই বেঁচে আছে, আর সেই পার্সন জ্যানন। তখনই আমরা ম্যাগি কিউলার মৃত্যুর কিছু সময় আগের সিন দেখতে পাই, যেখানে জ্যানন এখনো ইয়োনো আর ল্যাংরেসের সাথে ফাইট করছে। তখন জ্যানন বলে, তোমরা এখানে শুধুই তোমাদের টাইম নষ্ট করছো, আমি তোমাদেরকে আজ এখানেই মেরে ফেলবো। এইসব শুনে ল্যাংরেস বলে, ইয়োনো বলো এখন আমরা কি করব?
তখন ইয়োনো বলে, তুমি শুধু এখানে আমাকে 3 মিনিট সময় দাও, আর এই 3 মিনিটের মধ্যে আমি আমার নেক্সট অ্যাটাক প্রিপেয়ার করব, আর সেই অ্যাটাকের সাথেই তাকে শেষ করে ফেলবো। কারণ আমার কাছে এরকম একটা স্পেল আছে যার সাহায্যে আমরা তাকে হারাতে পারবো, আর এই স্পেল কাস্ট করার জন্য আমার 3 মিনিট সময় লাগবে, আর এই সময়ের মধ্যে আমি কোনো অ্যাটাক ডজ অথবা ব্লক করতে পারবো না। তাই এখানে তোমাকেই আমাকে তার অ্যাটাকগুলো থেকে ডিফেন্ড করতে হবে। তখন আমরা জানতে পারি ল্যাংরেস এই পর্যন্ত শুধু ইয়োনোর সাহায্যেই তার অ্যাটাকগুলো ব্লক করতে পারছে, কারণ এখানে ল্যাংরেসের তুলনায় জ্যানন অনেক বেশি স্ট্রং। তাই ল্যাংরেসের পক্ষে 3 মিনিট তাকে হ্যান্ডেল করাটা অনেক বেশি কঠিন। কিন্তু যদি এখানে তারা জ্যাননকে হারাতে চায় তাহলে তাদেরকে এটা করতেই হবে। তখন ইয়োনো ল্যাংরেসকে মোটিভেট করার জন্য বলে, তুমি ক্লোয়ার কিংডমের সব থেকে পাওয়ারফুল স্পেশাল মেজ, আর এখানে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি এই সিচুয়েশন থেকে বের হওয়ার কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বের করে ফেলবে। আর আমি এটা জানি যে তুমি কি করতে পারো আর কি করতে পারো না। জ্যাননের এই স্পেশাল ডোমেনের মধ্যে কোনো পার্সন ঠিকভাবে তার ম্যাজিক পাওয়ার ইউজ করতে পারে না, কিন্তু এখানে শুধু সেই পার্সনরাই তাদের স্পেল ঠিকভাবে ইউজ করতে পারে যাদের কাছে অনেক বেশি মানা আছে, যেমনটা ইয়োনো, যার জন্য সে এখানে নিজেকে ফ্রি করতে পেরেছে। আর সেই পার্সন যার কাছে স্পেশাল ম্যাজিক আছে, আর এরই সাথে সে তার স্পেশাল ম্যাজিকের মানা জোনের উপর পুরোপুরি মাস্টারি হাসিল করে রেখেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে ল্যাংরেস তার চারপাশে মানা জোন অ্যাক্টিভেট করে ফেলেছে। এখানে তার মানা জোন অতটা বড় না, কিন্তু এটা জ্যাননের বিরুদ্ধে কাজ করবে। তাকে এরকম করতে দেখেই জ্যানন তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আমরা দেখতে পারি জ্যাননের বোন ম্যাজিক তার মানা জোন টাচ করার সাথে সাথেই সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর এরই সাথে জ্যানন এই জিনিসটা বুঝতে পারে যে এখানে সে তার ডোমেনের মধ্যেই নিজের জন্য একটা আলাদা স্পেস ক্রিয়েট করে ফেলেছে, আর এটা কোনো সাধারণ বিষয় না। এইসব দেখে ইয়োনো বলে, সত্যি তুমি এটা করে দেখিয়েছো, আমি জানতাম তুমি এটা করতে পারবে। এইসব শুনে ল্যাংরেস বলে, সত্যি তুমি একটা ইরিটেটিং জুনিয়র। আর এরই সাথে সে ভাবছিল ইয়োনো যখন থেকে গোল্ডেন টনে জয়েন হয়েছিল তখন থেকেই আমি তাকে অনেক বেশি হেট করতাম, কারণ সে ঠিক আমার মতোই ছিল। তার কাছে অনেক বেশি ম্যাজিক পাওয়ার আর অনেক ভালো স্কিল ছিল। আমি কখনোই এই জিনিসটা ভাবিনি যে সে আমাকে কখনো হারাতে পারবে, আর এরই সাথে আমাকে কখনো সারপাস করতে পারবে। আর প্রেজেন্টে আমরা দেখতে পারি জ্যানন ল্যাংরেসের উপর অ্যাটাক করেই যাচ্ছিল, আর সেখানে শুধু ল্যাংরেস তার অ্যাটাকগুলো ব্লক করছিল। এইসব দেখে জ্যানন বলে, এখানে তোমার কাছে আমার উপর করার মতো কোনো অ্যাটাক স্পেলই নেই, তাই তুমি এখানে কখনোই আমাকে হারাতে পারবে না। তখন সেখানে ল্যাংরেস ভাবছিল তার কাছে ইনফানাইট মানা আছে, তাই আমি তাকে বেশিক্ষণ এভাবেই হোল্ড করে রাখতে পারবো না। এটা ভেবেই সে বলে, ইয়োনো তুমি এখানে দ্রুত তোমার অ্যাটাক চার্জ করো। আর সেখানে ইয়োনো আশেপাশের মানা স্টোর করছিল। তখন সেখানে ল্যাংরেস ভাবছিল, আমি আর আমার স্পেশাল ম্যাজিক আমার স্কোয়াডের মধ্যে ইনভিনজিবল ছিল যতদিন পর্যন্ত তুমি আমাদের স্কোয়াডে আসোনি। তোমার ভেতর অনেক বেশি মানা ছিল, আর তোমার লিডারশিপও অনেক বেশি অ্যামেজিং ছিল, আর যেভাবে তুমি নিজের হারকে একসেপ্ট করতে সেটা অনেক বেশি ইউনিক ছিল, আর এটাই তোমার সবগুলো টিম মেম্বারকে ইন্সপায়ার করত, আর এই জিনিসটাই তাদেরকে আগের থেকেও বেশি স্ট্রং করে তুলতো। এটাই সত্য, এরই জন্য আমি তোমাকে আমার থেকেও ভালো গোল্ডেন টনের ভাইস ক্যাপ্টেন রূপে দেখি। তখনই আমরা দেখতে পারি জ্যাননের কিছু অ্যাটাক ল্যাংরেসের বডিতে হিট করে গেছে। এটা দেখে ল্যাংরেস সেখানে আর সময় নষ্ট না করে তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, আমি ক্লোয়ার কিংডমের সব থেকে বেশি স্ট্রং স্কোয়াড গোল্ডেন টনের মেম্বার। তখনই আমরা দেখতে পারি সেখানে ইয়োনো তার অ্যাটাক প্রিপেয়ার করে ফেলেছে, আর এরই সাথে সে সেখানে উইন্ড স্পিরিট ক্রিয়েশন ম্যাজিক ক্রিয়েশন অফ বোরিয়াস ইউজ করে। তখনই সে সেই অ্যাটাকটা রিলিজ করে দেয়, আর এরই সাথে আমরা দেখতে পারি সেই এক অ্যাটাকেই জ্যাননের বুকের ভেতর একটা ছিদ্র হয়ে গেছে। আর এই অ্যাটাকের স্পিড এত বেশি ছিল যে যার জন্য জ্যানন এখানে রিয়েক্টই করতে পারেনি। সে এটা বুঝতেই পারেনি যে এখানে কি হয়েছে। আর এরই সাথে ইয়োনো বলে, আওয়ার টেনাসিটি উইন দিস ওয়ান। তার এই কথার সাথেই আমরা জ্যাননের ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জ্যানন অনেক ছোট ছিল, সে সেখানে কোথা থেকে মার খেয়ে এসেছে। তখনই সেখানে আমরা ডান্টে আর ভ্যানিকাকেও দেখতে পাই। এই জিনিসটার জন্য তারা তাকে নিয়ে অনেক বেশি ক্রিটিসাইজ করে, আর এরই সাথে তার উপর অনেক হাসাহাসিও করে, আর বলে, এটা তো আমাদের মনেই হয় না যে তুমি আমাদের ভাই, সত্যি তুমি তো একটা লুজার। তখনই তাদের বড় ভাই জ্যাননকে বলে, তোমাকেই আমি এখানের সবার থেকে বেশি পছন্দ করি। তোমার কাছে ডান্টে আর ভ্যানিকার থেকেও গ্রেটার অ্যাট্রিবিউট আছে একটা ডেভিল হোস্ট রূপে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি
তিনটা বাচ্চা মিলে জেননকে মারছে। আর এরই সাথে তাদের মধ্যে একটা মোটা ছেলে বলে, আমার বাবার ডিফেন্স ফোর্সের একটা মেজ, তাই আজ আমি এখানে তোমাকে সেল করে দেব। তখনই আমরা দেখতে পারি সেখানে তাদের মধ্যেই কেউ ফায়ার ম্যাজিক ইউজ করে, আর এই ম্যাজিক অন্য একটা ছেলে ইউজ করেছিল। তখন সেই মোটা ছেলে আর তার সাথের চেলাপেলা এই জিনিসটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন সেই ছেলে বলে তার কাছে একটু ভিন্ন ধরনের ম্যাজিক পাওয়ার আছে, এতে কি হয়েছে, দেখো এই ইডিয়েট গুলোর বাবা মাই ডিফেন্স ফোর্সে কাজ করে, সত্যি এটা অনেক বেশি এম্বারেসিং। তখনই এই ছেলে, যাকে দেখতে প্রায় আস্থার মতোই লাগছিল, সে বলে, আমার নাম অ্যালেন, সত্যি তোমার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভেতর অনেক বেশি মানা পাওয়ার আছে। তখনই আমরা জানতে পারি যে সেই সময় স্পেড কিংডমের অবস্থা কেমন ছিল। সেই সময় সেখানের মানুষরা সব সময় অনেক বেশি ভয়ে থাকতো, কারণ সেখানে সব সময় রিভিলিয়েন্স চলতেই থাকতো। আর এরই সাথে ডায়মন্ড কিংডমের সোলজাররাও সব সময় এখানে ডিবেট করতেই থাকতো। তখন সেখানে জেনন বলে, আমি অনেক বেশি স্ট্রং হতে চাই, যাতে করে আমি এই কিংডমের মানুষদেরকে প্রোটেক্ট করতে পারি, যারা এই সময় এত প্রতিকূল অবস্থার মধ্যেও শীতে না ভয়ে কাঁপছে। আমি তাদের এই অন্ধকারের মধ্যে আসার একটা আলো হতে চাই। এরপর আমরা দেখতে পারি তারা ডিসাইড করে যে তারা একসাথে স্ট্রং হবে, আর এরই সাথে তারা একত্রে অনেক বেশি ট্রেনিং করে, আর তারা তাদের গ্রিমোরও পেয়ে যায়। এরপর একদিন জেনন তার বড় ভাইয়ের কাছে যেয়ে বলে, প্লিজ আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন, কারণ আমি একজন ডেভিল হোস্ট হওয়াতে একটুও ইন্টারেস্টেড না। এরপর আমরা দেখতে পারি তারা ডিফেন্স ফোর্সের ডিভিশন 4-এ অ্যাডমিশন পেয়ে যায়। এই বছরের অ্যাডমিশনের যত মেম্বার ছিল তারা সব সময় ব্যাটেলের জন্য তৈরি থাকতো। আর এরই সাথে তারা তাদের ফার্স্ট মিশন পায়, যেখানে এই রিজনের নর্থ সাউথে একটা ডানজন অ্যাপিয়ার হয়েছে, আর তাদেরকে যত দ্রুত সম্ভব সেই ডানজন ক্লিয়ার করতে হবে। তখনই আমরা দেখতে পারি অ্যালেন আর জেনন তাদের মিশনের জন্য রানা হচ্ছে, আর সেখানে অ্যালেন এই মিশনের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, ঠিক যেমনটা আস্থা প্রতি মিশনের মধ্যে হয়। তখনই সে বলে, আমরা আমাদের এই ফার্স্ট মিশনে হারতে পারবো না, আমাদেরকে যে করেই হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে। এইসব শুনে জেনন বলে, মিশনের মধ্যে হার জিত এটা কোনো বিষয় না। তার এরকম অ্যান্সার শুনে অ্যালেন বলে, সত্যি তুমি তো সবসময় অনেক বেশি সিরিয়াস থাকো। আর এরপর যখন তারা সেই ডানজনের ভেতর যায়, তখন তারা দেখতে পায় সেই ডানজনের ভেতর একটা ডেভিল ছিল, আর এরই সাথে সে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তখন সেখানে জেনন ভাবছিল, সত্যি সে তো অনেক বেশি স্ট্রং, তাকে হারাতে হলে এখানে আমাকে আমার ফুল পাওয়ার ইউজ করে তার উপর একটা অ্যাটাক করতে হবে, কিন্তু এটা শুধু আমি এখানে একবারই করতে পারবো। তখনই সেখানে অ্যালেন চলে আসে আর সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জেনন অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে সে বলে, এখন আমার কাছে একটা চান্স আছে, তাই এখনই আমাকে তার উপর অ্যাটাক করতে হবে, আর যদি এখানে আমি আমার এই অ্যাটাকে তাকে মারতে না পারি তাহলে আমরা এখানে সবাই মরে যাব। এইসব বলেই সে সেই ডেভিলের উপর অ্যাটাক করে দেয়, আর তার এই অ্যাটাকের সাথে সেই ডেভিল সেখানেই মরে যায়। আর তার এই অ্যাটাকে অ্যালেনেরও হিট হয়েছিল, যার জন্য সেও সেখানেই মরে যায়। তখন সেখানে জেনন কাঁদতে কাঁদতে বলে, যারা উইক তারা কখনোই কোনো কিছু অ্যাচিভ করতে পারে না, সুপ্রিম পাওয়ারের সামনে কেউ কখনোই টিকতে পারে না, যার জন্য এই অর্ডিনারি ডেভিলও এত বেশি পাওয়ারফুল। আর এই মিশন শেষ হওয়ার পর জেনন তার ভাইয়ের কাছে চলে আসে আর তাকে বলে, প্লিজ আমাকে একটা ডেভিল হোস্ট বানিয়ে দিন। আর এরপরই সে ডিল করে একটা সুপ্রিম ডেভিলের সাথে। আর তার এই ব্যাক স্টোরির সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।